আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এসএসসি 2026 ব্যাচ, আপনাদের আর 20 দিন আছে সময়। 20 দিন আপনার হচ্ছে কি, আজকে 29, 30, 31, এই মাসে 2 দিন, আর ওই মাসের আসে হচ্ছে আপনার 20 দিন। 22 দিন আমরা ধরতে পারি যে আপনাদের 22 দিন সময় আছে। এই 22 দিনের মধ্যে তো আপনারা 22 দিনে আসলে পড়বেন না। আপনারা যদি খুব যদি হয় 20 দিনে পড়বেন। তো আমি ধরে নিচ্ছি যে 20 দিন সময় আছে আপনাদের। এই 20 দিন সময় আপনারা কিভাবে পড়লে এই মাত্র 20 দিন পরে কিভাবে খুব ভালো একটা রেজাল্ট করা যায় সে বিষয়ে আমি একটু কথা বলবো। কিভাবে এই লাস্ট 20 দিন আপনারা সময়কে কাজে লাগাতে পারেন, ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন, সে বিষয়ে একটু ধারণা দিব। তো এখন আপনাদেরকে আমি একটু বলি, আপনারা যদি এর দিন পর্যন্ত মানে একদম আপনারা যখন নবম শ্রেণীতে উঠছেন তখন থেকে কিন্তু এই বইগুলো পড়তেছেন। যে বইগুলোর উপর পরীক্ষা হবে এই বইগুলো আপনি নবম শ্রেণীর শুরু থেকেই পড়তেছেন। তার মানে অলরেডি 2 বছর আপনি পড়ছেন। 2 বছর পড়ার পর আরো 3 মাস পড়ছেন, মানে 2 বছরে হয় আপনার 24 মাস, আরো 3 মাস, তার মানে আপনি 25 মাস পড়ছেন। 25 মাস পড়ছেন, এখন আপনার আর 20 দিন সময় আছে। 20 দিন পরে আপনার পরীক্ষা। তো এই 25 মাসের মধ্যে প্রথম 12 মাস অর্থাৎ নবম শ্রেণীর বছর, ওই বছর আপনি কয়েক ক্যাটাগরির স্টুডেন্ট আসলে হয়। একটা হচ্ছে পরিশ্রমী, প্রচুর পরিশ্রমী। আরেকটা হচ্ছে পরিশ্রমী। আরেকটা হলো নো পরিশ্রমী। তো প্রচুর পরিশ্রমী যে সে নবম শ্রেণীর বছরই দিনে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়ালেখা করছে। ওর সিলেবাস প্রায় কাবার, ও এখন জাস্ট রিভিশন দিবে, ওর আর কোনো কিছু শেখার বাকি নাই। ও প্রত্যেক দিন 10 ঘন্টা, নবম শ্রেণীর বছরই ও মিনিমাম 10 ঘন্টা করে পড়ছে। এবং ও সামনে দশম শ্রেণীতে উঠলো, তখন আরো একটু বেশি পড়ার ট্রাই করছে। নবম শ্রেণীতে 10 ঘন্টা পড়ছে, তখন 12 ঘন্টা 14 ঘন্টা পড়ার একটা ট্রাই করছে। তো যাই হোক, সে হচ্ছে ওর সিলেবাস একদম পুরোপুরি কাভার। ও এখন কি করবে, শুধুমাত্র রিভিশন দিবে। আর এক শ্রেণীর স্টুডেন্ট আছে, ও হচ্ছে পরিশ্রমী। ও নবম শ্রেণীর বছর ওই 2-3 ঘন্টা করে পড়ছে, বা এক সময় মন চাইছে ও একটু পড়ছে, বা এক সময় আসছে যে থাক না পড়লাম, 1 ঘন্টা পরে ফেলছি, অনেক পড়ছি, থাক একটু পরে পড়ি আবার। এইভাবে দেখা গেছে যে ও দিনে 3 থেকে 4 বার বইছে, 3-4 ঘন্টা পড়ছে। এরকম ভাবেই ওর নবম শ্রেণীর বছর, দশম শ্রেণীও মানে ওর পার হয়ে গেছে গা, ও আর বেশি যায় নাই। নবম দশম শ্রেণী পর্যন্ত ও এই 3-4 ঘন্টা করে দিনে পড়ছে। ওর সিলেবাসও মোটামুটি অনেকটুকু কাভার হয়েছে। বিশেষ করে ইম্পর্টেন্ট যেগুলা পড়া প্রয়োজন ও এগুলা পড়ছে।
তো আর একজন হচ্ছে নো পরিশ্রমী, ও কোনো পরিশ্রম করবে না, ও হচ্ছে রাজা। রাজায় কোনো পরিশ্রম করে না, ও শুধু পায়ের উপর পাও তুলে খাবে। দিনে এক ফোঁটা বই নিয়ে বসবো না, মানে এক ফোঁটা পড়ার ওর দরকার নাই। তো ওর নিয়ে আমার কোনো কথা বলারও দরকার নাই। ও যে অবস্থায় আছে ও অবস্থায় থাকে, ওকে আমি আর কোনো কিছু করতে বলবো না। কথাও কোন নাগে, কথা তো বাইরে বাড়ি ছাড়া। তো যাই হোক, যারা আসলে প্রচুর পরিশ্রমী বা মোটামুটি পরিশ্রমী যারা আছেন, আপনারা এখন পড়াগুলো বারবার রিভিশন দিবেন। এটা হচ্ছে ফার্স্ট কথা। আপনারা এখন যা পড়ছেন, আপনারা সম্পূর্ণ বই যদি রিভিশন দিতে যান, আপনাদের যেমন পদার্থ বিজ্ঞানের কথা যদি আমি বলি, 8টা অধ্যায় সিলেবাসে আছে। প্রথম অধ্যায় আপনারা না পড়লেও চলবে, ওইটা জাস্ট যেদিন পরীক্ষা, আপনার যেদিন পদার্থ বিজ্ঞান পরীক্ষা, ওই দিন সকালে হচ্ছে আপনি প্রথম অধ্যায় রিভিশন দিয়ে গেলেও দিতে পারবেন। বাকি 7টা অধ্যায় আপনার এখন থেকে আপনি প্রত্যেক দিন একটা করে অধ্যায় পড়লে, বা প্রত্যেক 2 দিনে, প্রতি 2 দিন একটা করে অধ্যায় পড়লেও আপনি খুব সুন্দরভাবে রিভিশন দিতে পারবেন। তো 2 দিনে যদি আসলে সম্পূর্ণ বই রিভিশন দিতে হয়, তাহলে একদিনে আসলে আপনার কতটুকু করে পড়া পড়তেছে আপনি নিজেই নির্ধারণ করবেন। যে হচ্ছে আপনার আমার এই পদার্থ বিজ্ঞান বইটা আমি 1টা ঘন্টার মধ্যে কতটুকু আসলে রিভিশন দিতে পারি। আরেকটা হচ্ছে এই সম্পূর্ণ অধ্যায় রিভিশন দিতে আমার কয় ঘন্টা সময় লাগতেছে। সবগুলো সূত্র রিভিশন দিতে হবে, সবগুলো কনসেপ্ট রিভিউ করতে হবে, রিভিশন দিতে হবে, বোর্ডের প্রশ্নগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো আপনার দেখবেন যে গতি নামক অধ্যায়টার কথাই বলি, এটা রিভিশন দিতে গেলে আপনার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পড়তে হবে। মানে রিভিশনের ক্ষেত্রে যদি আপনি মিনিমাম 3 ঘন্টা যদি পড়েন, তাহলে আপনার এই গতি অধ্যায়টা রিভিশন হবে। 3 ঘন্টা পড়ার মধ্যে আপনি প্রতি 2 দিনে একটা করে অধ্যায় শেষ করবেন, তাহলে আপনার প্রথম দিন হচ্ছে 1.5 ঘন্টা, পরের দিন হচ্ছে 1.5 ঘন্টা। এইভাবে আপনি এইভাবে রিভিশনটা আপনি করবেন। আবার যেদিন পদার্থ বিজ্ঞান পড়বেন, ওই দিন কিন্তু রসায়ন পড়তে ভালো লাগবে না। যাই হোক, আমার কয়েকটা কথা আমি আপনাদেরকে বলবো। 1 নাম্বার হচ্ছে, এখন যে পরিস্থিতিতে আছেন, এই 20 দিন 22 দিন যাই বলেন, এই 20-22 দিন আপনি নতুন কোনো কিছু মুখস্থ করবেন না। আপনি যতই পরিশ্রম হন, আপনার হয়তোবা এমনও হতে পারে যে একটা অধ্যায় বা একটা অধ্যায়ের একটা কনসেপ্ট আপনার এখনো পড়া হয় না, এরকম থাকতে পারে। তো ওই কনসেপ্টটা নতুন করে শেখার প্রয়োজন নাই। যেগুলো শিখছেন এ পর্যন্ত, এইগুলোই বারে বারে রিভিশন দেন, এগুলোই বারবার প্র্যাকটিস করেন। মানে এ প্লাস পাওয়ার জন্য আসলে সবই যে পড়তে হবে বিষয়টা এমন না। আপনি এখনো একটা কনসেপ্ট পড়েন নাই, বা ধরেন যে সম্পূর্ণ একটা অধ্যায় এখনো পড়েন নাই, ওই অধ্যায় এখন আর ধরার প্রয়োজন নাই, ওটা আর পড়ার কোনো দরকার নাই। আপনি যদি ওই একটা অধ্যায় নাও পারেন, তাও আপনি এ প্লাস পাবেন। পদার্থবিজ্ঞানে মাত্র 4টা অধ্যায় ভালোভাবে পারলেই এ প্লাস পাওয়া সম্ভব, সেটা যে কোনো 4টা অধ্যায়। তো যে কয়েকটা পড়াই পড়ছেন আপনি, ওই কয়েকটা পড়াই বারবার রিভিশন দিবেন। এটা হচ্ছে আমার ফার্স্ট কথা। নতুন করে কোনো কিছু মুখস্থ করা যাবে না, নতুন করে কোনো কিছু মুখস্থ করা যাবে না। যা মুখস্থ করছেন ওইটাই বারবার রিভিশন দিতে হবে। তো সেকেন্ড কথা হচ্ছে, সাপোজ আপনি কোন সাবজেক্টটা সব থেকে ভালো পারেন, রিভিশন দেওয়ার ক্ষেত্রে যেমন আমার কথা বলি, আমি হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো খুব ভালো পারি। কিন্তু ধরেন বায়োলজি, ইংলিশ এগুলো আমি আবার কম পারি।
আমি কি করব, আমি হচ্ছে বায়োলজি, ইংলিশ এগুলো একটু বেশি বেশি পড়বো। এগুলা কি করব, এগুলা হচ্ছে আমি একটু বেশি বেশি পড়বো। এখন এগুলার মধ্যে থেকে যা রিভিশন দেওয়া মুখস্থ করছি, এগুলাই বারবার রিভিশন দিব। ইংলিশের ক্ষেত্রে আসেন, প্যারাগ্রাফ, স্টোরি, ডায়লগ, কম্পোজিশন যা মুখস্থ করছেন দেখবেন হাজার পরেও মুখস্থ থাকতে চায় না, শুধু বারবার ভুলা যায়। এগুলো আপনি বারবার রিভিশন দিবেন। সায়েন্সের স্টুডেন্টরা একটা একটা জায়গায় দুর্বল, ওরা হচ্ছে ইংলিশ কোনো কিছু মুখস্থ করতে পারে না। তো ইংলিশ মুখস্থ করলেই ওরা ভুলা যায়, ওদের ইংলিশে ফেল করার একটা অভ্যাস আছে। সায়েন্সের স্টুডেন্টরা সব থেকে বেশি ফেল করে ইংলিশে। সায়েন্সের থেকে যদি সারা বাংলাদেশে 10,000 স্টুডেন্ট যদি ফেল করে, কথার কথা সারা বাংলাদেশে সর্বমোট মানে অন্যান্য বিভাগ বাদ দিলাম, শুধু সায়েন্স থেকে ফেল করছে, সায়েন্স থেকে এসএসসি পরীক্ষায় ফেল করছে এরকম স্টুডেন্ট ধরেন যে 1,000, তার মধ্যে দেখবেন 8,000 স্টুডেন্ট হচ্ছে আপনার ইংলিশে ফেল গেছে। কোন সাবজেক্টে ফেল গেছে? ইংলিশে। ওরা কিন্তু ম্যাথে ফেল যায় না, ওরা ম্যাথ খুব ভালো পারে। ওরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তাদের হায়ার ম্যাথ আছে, ওরা হায়ার ম্যাথ এগুলা ওরা খুব ভালো পারে, এগুলাই ওরা ফেল যাবে না। ওরা ফেল যাবে হচ্ছে ইংলিশে। আরেকটা সাবজেক্ট হচ্ছে বায়োলজি, ওরা বায়োলজিতে ফেল করে। মানে বাকি 2,000 দেখবেন যে বায়োলজিতে ফেল করছে। বাকি 2,000 কোন সাবজেক্টে ফেল করছে? বায়োলজি। তো আপনারা হচ্ছে এই বায়োলজি এবং ইংলিশটার উপর খুব বেশি গুরুত্ব দিবেন। আপনাদের রেজাল্টটা মানে যেন পাস আসে, ভালো একটা রেজাল্ট ওইটা পরে। আগে হচ্ছে ভালো একটা রেজাল্ট করার আগে ভালো একটা পাস নাম্বার যেন আপনি তুলতে পারেন। আপনি 33-এ পাস, আপনি 33-এর মধ্যে মিনিমাম যেন 33 টার্গেট নেওয়া যাবে না, টার্গেট নিতে হবে মিনিমাম 50। তো আপনি চেষ্টা করবেন যে মিনিমাম 50 যেন আমি পাই, এরকম ভাবে আপনি প্রিপারেশন নেবেন বায়োলজি এবং ইংলিশের ক্ষেত্রে। আর এগুলা আপনারা অবশ্যই ভালো পারবেন, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো আপনারা পারবেন যারা সায়েন্সে আছেন। তো আপনারা কি করবেন, এই জিনিসগুলো একটু বেশি বেশি মানে সময় করে, এটা যদি আপনি 2 ঘন্টা পড়েন এগুলো 3 ঘন্টা করে পড়বেন, এটা আমি বলছি। বাট এগুলো যে একবারে বাদ দিবেন, এগুলো পারেন দেখে যে এগুলো পড়ার দরকার নাই তা না, এগুলো আপনি বারবার রিভিশন দিবেন। আমার যারা ধরেন যে কমার্সের আছেন, কমার্সের আপনারা অ্যাকাউন্টিং, মার্কেটিং, এরপর হচ্ছে এই বিষয়গুলো যে আছে, অ্যাকাউন্টিং আছে, মার্কেটিং আছে, এরপর হলো বিজনেস স্টাডিজ আছে। তো বিজনেস স্টাডিজ, মার্কেটিং, এরপর হচ্ছে অ্যাকাউন্টিং, এগুলা আপনাদের যে সাবজেক্টগুলো আছে। এরপর আপনারা যারা কমার্সের আছেন বা আর্টসের যারা আছেন, আপনারা ম্যাথের প্রতি একটু দুর্বল, আপনারা ম্যাথ পারেন না। তো ম্যাথটা আপনারা সব থেকে বেশি পরিমাণে পড়বেন। আপনাদের এই কমার্স থেকে এবং আর্টস থেকে সব থেকে বেশি পরিমাণে ফেল করে হচ্ছে এই ম্যাথ। কোন সাবজেক্টে ফেল করে? ম্যাথে ফেল করে। ওই যে উদাহরণ দিয়েছিলাম না, সায়েন্সের স্টুডেন্ট শুধু ফেল করে ইংলিশে। সায়েন্সের স্টুডেন্ট ফেল করে কোন সাবজেক্টে? ইংলিশে। আর কমার্স এবং আর্টসের স্টুডেন্ট ফেল করে শুধু ম্যাথে। তো সায়েন্সের স্টুডেন্টরা গুরুত্ব দিবেন বায়োলজি এবং ইংলিশের উপর, আর হচ্ছে যারা কমার্স এবং আর্টসে আছেন আপনারা গুরুত্ব দিবেন ম্যাথের উপর, এবং আপনারা ইংলিশের উপরও গুরুত্ব দিবেন। কারণ আপনারা ইংলিশও মোটামুটি একটু কম পারেন, বিশেষ করে আর্টসের স্টুডেন্টরা ওরা খুব ভালো ইংলিশ পারে। আর্টসের যারা আছে ওরা ইংলিশ খুব ভালো পারে, কিন্তু কমার্সের স্টুডেন্টরা আবার ইংলিশে দুর্বল, ওরা ইংলিশ অতটা পারে না। তো এখন আপনাদের কথা হচ্ছে আপনি সুন্দর একটা রুটিন তৈরি করবেন। রুটিন তৈরি করে যেমন শনি রবি সোম হচ্ছে আপনি পদার্থবিজ্ঞান পড়লেন, মঙ্গল বুধ বৃহস্পতিবার হচ্ছে আপনি রসায়ন পড়লেন, শনি রবি সোম হচ্ছে আপনি জীববিজ্ঞান পড়লেন, মঙ্গল বুধ বৃহস্পতিবার ধরেন যে আপনি ইংলিশ পড়লেন। তো এরকম ভাবে আপনি ভাগ করবেন, ভাগ করে হচ্ছে আপনি একদম আপনার দৈনন্দিন একটা রুটিন, সকালে কয়টায় ঘুম থেকে উঠবেন, কখন সকালের নাস্তা করবেন, কতক্ষণ পড়বেন, আবার কতক্ষণ একটু বিরতি নেবেন, এই জিনিসগুলো আপনার আসলে কোন ভাবে ভালো হয় সেটা তো আর আমি বলতে পারবো না। যে আপনার কত ঘন্টা আপনি একটানা পড়তে পারবেন সেটা তো আর আমি জানি না। আপনি আসলে কতটুকু পরিশ্রমী সেটাও তো আমি আর জানি না। তো আপনি হচ্ছে আপনার মন মতো যেভাবে আপনার সুবিধা হয়, আপনি যে টাইমে উঠেন
যে টাইমে ঘুমাতে যাবেন, যে টাইমে খাওয়া দাওয়া করবেন, যে টাইমে গোসল দিবেন, সবকিছু এটা আপনি সব থেকে ভালো বুঝবেন যে কোনটা আপনার জন্য ভালো হয়। তো আমার প্রথম কথাটা কি ছিল, এখন আর নতুন করে কোনো কিছু মুখস্থ করা যাবে না। এখন নতুন করে কোনো কিছু মুখস্থ করা যাবে না। যা মুখস্থ করছেন ওইটাই বারবার রিভিশন দিতে হবে। এরপর হচ্ছে সায়েন্সের যারা আছেন আপনারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো মোটামুটি পারবেন, এগুলো আপনি অবশ্যই রিভিশন দিবেন আমি জানি। কিন্তু আপনারা ইংলিশ এবং বায়োলজি পড়তে চান না, আপনারা এগুলো ভালো করে পড়বেন। কমার্স, আর্টসের যারা আছেন ওরা অ্যাকাউন্টিং, মার্কেটিং, বিজনেস স্টাডিজ এগুলো আপনারা মোটামুটি ভালো পারবেন। ইংলিশ, ম্যাথ হচ্ছে আপনাদের একটু সমস্যা, বিশেষ করে হচ্ছে ম্যাথ। ইংলিশ অতটা ইম্পর্টেন্ট না আপনাদের জন্য, কিন্তু ম্যাথ হচ্ছে আপনারা একদম দুর্বল। আপনারা ম্যাথের প্রতি সব থেকে বেশি গুরুত্ব দিবেন। আর একটা সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এ আপনাদের অনেক সূত্র আছে, অনেক ম্যাথ করতে হয়। বিশেষ করে আপনাদের দশম অধ্যায় রেওয়া মিল, এই রেওয়া মিল কিন্তু আপনাদের অনেক সমস্যা হয়। রেওয়া মিল আপনাদের অনেক সমস্যা না বলেন তো? এই রেওয়া মিল কিন্তু আপনাদের এই একটা অধ্যায় অনেক বড় এবং অনেক সূত্র অ্যাপ্লাই করতে হয়, অনেক ডিপে যায় হচ্ছে আমাদের প্রিপারেশন নিতে হয়। তো এই সমস্ত কিছু অধ্যায় আপনাদের আছে, জাবেদা আছে, জাবেদা, রেওয়া মিল এগুলো আপনারা খুব ভালোভাবে পড়তে হবে। কিছু কিছু স্টুডেন্ট আছে সায়েন্স কমার্সের, ওরা অ্যাকাউন্টিং এ একটু সমস্যায় পড়ে, অ্যাকাউন্টিং ওরা একটু কম পারে, এরকম হতে পারে। সায়েন্সেও এরকম একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ফিজিক্স, ওরা ফিজিক্স একটু কম পারে সায়েন্সের। আর কমার্সের হচ্ছে অ্যাকাউন্টিং একটু কম পারে। তো এইভাবে আপনারা পড়বেন। এরপরে আমার আরো একটা কথা হচ্ছে, আপনারা অনেক ধরনের টেস্ট পেপার কিনছেন, সাজেশন কিনছেন, অনেক কিছু কিনছেন, কিন্তু আমি বলি ওইগুলা কোনো বিষয় আসলে পড়া প্রয়োজন নাই। কোন একটা সাবজেক্ট আপনার ওগুলার জন্য ওইরকম কোনো বই পড়ার কোনো প্রয়োজন নাই। টেস্ট পেপারও পড়বেন না, কিছুই পড়বেন না। বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় আসছে, একদম 2015 সাল থেকে শুরু করে 25 পর্যন্ত এই 11টা বছর যে প্রশ্নগুলো বারবার আসছে, অর্থাৎ বোর্ডের প্রশ্ন যেগুলো আছে আপনাদের, এগুলো আপনাদের গাইডে থাকতে পারে, মানে আপনারা যারা গাইড কিনছেন গাইডে পাবেন, বা হচ্ছে ফোনেও আপনারা অ্যাপস ইনস্টল করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আপনাদেরকে আমি বলি যে আপনারা হচ্ছে যে কনসেপ্টগুলো বা যে অধ্যায়গুলো আপনাদের পড়া হয়েছে ওই অধ্যায় থেকে বোর্ডে আসছে, বিগত বছরগুলোতে বোর্ডে আসছে, এরকম প্রশ্নগুলো আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আপনারা বারবার পড়তে বসেন, এই কারণে তো আপনাদেরকে আমি বলতেছি যে এইগুলা পড়েন, কিন্তু যে পরিশ্রম করে না, কোনো পড়তেই বসে না, ওর কথা কিন্তু আমি কোনো কিছু বলতেছি না। ওর যা খুশি ও করুক, ও ফেল করলেও করতে পারে, ওইটা আমার কোনো কিছু যায় আসে না। আমি বলতেছি যে প্রচুর পরিশ্রমী, প্রচুর পরিমাণে পড়ালেখা করে, দিন রাত পড়ালেখা করে, সারাদিন পড়তেছে, রাত্রে 3টা 4টা পর্যন্ত পড়ে, ওরা হচ্ছে প্রচুর পরিশ্রমী। আর এটা হচ্ছে রাত্রে তাড়াতাড়ি ঘুমায় পড়বো, দিনে পড়বো কয়েক ঘন্টা, 3-4 বার পড়বো, 1-1.5 ঘন্টা করে পড়বো আর কি, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা, বা এখন হতে পারে যে বড় 6 ঘন্টা পড়তেছে। এরকম পরিশ্রমী হচ্ছে আমি সাধারণ পরিশ্রমী দিচ্ছি আর কি। তো এগুলা আমি যেভাবে বললাম, বোর্ডের প্রশ্নগুলো আপনারা বেশি বেশি সলভ করেন। বোর্ডের প্রশ্ন সলভ না করে টেস্ট পেপার থেকে যে টেস্ট পরীক্ষায় আসছে এরকম প্রশ্নগুলো আপনারা এখন সলভ করতে যাবেন না, ওইগুলো সলভ করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র বোর্ডের প্রশ্নগুলো সলভ করেন। আপনারা দেখবেন যে বোর্ডে আসছে কিনা, গাইডেও কিন্তু অনেক প্রশ্ন থাকে যেগুলো বোর্ডে আসে না, ওইগুলো সলভ করার প্রয়োজন নাই। আর হচ্ছে সর্বলাস্ট কথা আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনারা যে বই আছে না, এই বই রিডিং করবেন। বই রিডিং মানে বোর্ড প্রশ্ন তো সলভ করবেন, বোর্ড প্রশ্ন সলভ করার পাশাপাশি যারা এমসিকিউতে ভালো করতে চান তারা অবশ্যই বই যে আছে না আপনাদের মূল বই, এই মূল বই বেশি বেশি রিভিশন দিবেন। মূল বইয়ে যে কনসেপ্টগুলো আপনি এর আগে পড়ছেন ওইগুলো আপনি বারবার রিডিং করবেন, বারবার মুখস্থ করার প্রয়োজন নাই, বারবার হচ্ছে রিডিং দিবেন। মানে আজকে গতি নামক অধ্যায়টা রিভিশন দিলেন, কালকে হচ্ছে বল অধ্যায়টা রিভিশন দিলেন,
তারপরের দিন হচ্ছে কাজ ক্ষমতা শক্তি রিভিশন দিলেন, 3 দিনে 3টা শেষ। আবার মঙ্গলবার আসলো, মঙ্গলবারে হচ্ছে আপনি যেমন পদার্থের গঠন রিভিশন দিলেন, এরপরে পর্যায় সারণী রিভিশন দিলেন, এরপরে রাসায়নিক বন্ধন দিলেন, শেষ। এইভাবে রিভিশন দিবেন আপনারা। প্রত্যেকদিন একটা করে অধ্যায় রিভিশন দেওয়ার ট্রাই করবেন। প্রত্যেকদিন যদি একটা করে অধ্যায় রিভিশন দিতে পারেন তাহলে আপনাদের জন্য সব থেকে ভালো হবে। এবং বোর্ডের প্রশ্ন বেশি বেশি সলভ করবেন এবং প্রচুর পরিশ্রম করবেন। যারা বর্তমানে পরিশ্রমী আছেন তারা প্রচুর পরিশ্রমী হওয়ার ট্রাই করবেন। আর যারা প্রচুর পরিশ্রম আছে ওদের থেকে আর বেশি কোনো কিছু যাওয়ার প্রয়োজন নাই, মানে আইনস্টাইন হওয়ার প্রয়োজন নাই। যারা পরিশ্রমী আছেন তারা প্রচুর পরিশ্রমী হওয়ার ট্রাই করবেন এই কয়েকটা দিন। আর বেশি পরিশ্রম করতে গিয়ে আবার অনেকজনে অসুস্থ হয়ে পড়ে, পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাইতে পারবো না, ও আর জ্বরাই আবার অস্থির। এরকম যেন না হয়। যখন দেখবেন যে আপনার উপর জুলুম হয়ে যাচ্ছে তখন আপনি আর পরিশ্রম করবেন না। তো আপনি চেষ্টা করবেন পরিশ্রমী থেকে প্রচুর পরিশ্রমী হওয়ার জন্য, কিন্তু বেশি যদি জুলুম হয়ে যায় এবার সম্ভবই হচ্ছে না তাহলে আর জোর করবেন না। বইটা বারবার রিভিশন দিবেন, মানে বইয়ের রিডিংটা বেশি বেশি পড়বেন, এন্ড হচ্ছে বোর্ডের আসা সবগুলো প্রশ্ন বেশি বেশি সলভ করবেন এবং প্রচুর পরিমাণে সবাই প্র্যাকটিস করবেন। এন্ড হচ্ছে আপনারা যারা সায়েন্সে আছেন বায়োলজি ইংলিশ বেশি বেশি পড়বেন। এন্ড হচ্ছে যারা কমার্স বা আর্টসে আছেন আপনারা বিশেষ করে ম্যাথ সাবজেক্টটা বেশি গুরুত্ব দিবেন, এটা আপনাদের সমস্যা হয়। আর হচ্ছে নতুন করে কোনো কিছু মুখস্থ করা যাবে না। টেস্ট পরীক্ষায় আসছে এরকম প্রশ্নগুলো সলভ করা যাবে না, বা বিভিন্ন ধরনের আরো অনেক ধরনের প্রশ্ন থাকে ওগুলো সলভ করা যাবে না, শুধুমাত্র বোর্ডের প্রশ্নগুলো সলভ করতে হবে। তো এইভাবে যদি আপনি প্রিপারেশনটা নিতে পারেন আশা করা যায় আপনি যত দুর্বল স্টুডেন্টই হন না কেন, আপনি একদম দুর্বল স্টুডেন্ট, আপনার থেকে দুর্বল কোনো স্টুডেন্ট নাই। এরকম স্টুডেন্ট যদি হয় তাও ও 4.50 পাবে। কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরেন যে আমি যতই পরিশ্রম করি, আমি যত ভালোভাবে পড়ালেখা করি না কেন, আমি জীবনেও 4.50 তুলতে পারবো না। আমি জীবনেও 4.50 না, 4.00 এটাও আমি তুলতে পারবো না। কারণ কি? কারণ আমার হাতের লেখা একদম অস্পষ্ট। তো যাদের হাতের লেখা একটু অস্পষ্ট ওরা আসলে খুব পরিশ্রম করলেও খুব একটা নাম্বার তুলতে পারবেন না। কিন্তু আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা পরিশ্রম করেন, এইভাবে যদি পড়াগুলো রিভিশন দেন, আর যদি আপনার একটু হাতের লেখা ভালো থাকে তাহলে আপনি অবশ্যই মিনিমাম 4.50 তুলতে পারবেন। এবং আপনি সায়েন্স থেকে হন, কমার্স থেকে হন, আর্টস থেকে হন, যে বিভাগ থেকেই হন, আপনি 4.50 পাইলে আপনার জন্য একদম যথেষ্ট। 4.50 4.50 পাইলে আপনার জন্য একদম যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আপনি যদি সায়েন্স থেকেও হন তাও আপনার জন্য আর দরকার নাই। এসএসসিতে আপনি 4.50 পাইলে আপনার জন্য যথেষ্ট। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, যেভাবে আসলে আমি বললাম আপনাদেরকে এভাবে যেন আমিও পড়তে পারি। কারণ আমারও হচ্ছে আর 10 দিন পরেই আমাদের জিএসটি পরীক্ষা। তো জিএসটি পরীক্ষার ক্ষেত্রে আমাদের আসলে এইভাবে পড়া উচিত, নতুন কোনো কিছু না পড়া, পুরাতন পড়াগুলো বারবার রিভিশন দেওয়া। মানে ওটা তো বোর্ডে আসছে প্রশ্ন, আর এখানে হলো জিএসটিতে আসছে, এরকম বিভিন্ন ধরনের যত প্রকার প্রশ্ন আছে ওইগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এন্ড হচ্ছে আমি যেগুলো কম পারি ওইগুলো বেশি পড়তে হবে, যেগুলো বেশি পারি ওগুলো কম পড়তে হবে। এই ছিল আমাদের আজকের কথাবার্তা। তো যেভাবে বললাম এইভাবে যেন আমিও আসলে আমল করতে পারি, সাথে আপনারাও যেন আমলটা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো এই ছিল আজকের আমার এই বক্তব্য। তো আজকের বক্তব্যটি আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।